নির্বিঘ্নেই সম্পন্ন হলো আজ প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন চলাকালীন সময় আজ বিভিন্ন দিক থেকে বিরোধীদের অভিযোগ উঠেছিল যে বিরোধী কাউন্টিং এজেন্টদের কাউন্টিং হলে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বিরোধী কর্মীদের উপর। এমনটাই অভিযোগ করলেন রামনগর বিধানসভা উপনির্বাচনের ইন্ডি জোট প্রার্থী রতন দাস। অন্যদিকে শিশুবিহার স্কুলে ভোট দেওয়ার পর রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, এনডিএ সরকার ক্ষমতায় আসছে না, তবে ভোট যদি নির্বিঘ্নে হয়ে থাকে তবে ম্যাজিক হতে পারে। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের ভীষণভাবে ভরাডুবি হতে পারে। আগরতলা টাউন হল রোডস্থিত রাজস্ব দপ্তরে ভোট দেওয়ার পর রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানালেন, বিরোধীরা যে অভিযোগ তুলেছে রাজ্যের বিভিন্ন দিকে তাদের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, কাউন্টিং হলে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা সম্পূর্ণভাবে মিথ্যে অভিযোগ। এইসব ঘটনা সহ আরো কিছু নির্বাচনী প্রতিবেদন আমরা দেখাবো, সঙ্গে থাকবেন জনবার্তা নিউজে। আপনার বিধানসভা নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, আমরা আগেও বলেছি উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে, দেবে, এবং ভারতবর্ষে 400-র বেশি আসন নিয়ে আমাদের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে। আজকে প্রথম ধাপ ত্রিপুরা রাজ্যের একটি আসন এবং একটি উপনির্বাচন। এই প্রথম ধাপে আমাদের ঐতিহাসিক জয় হবে। 4 জুন যখন ফলাফল বেরোবে আপনারা দেখবেন বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব ঐতিহাসিক ভোটে জয়ী হবেন, রামনগরে দীপক মজুমদার ঐতিহাসিক ভোটে জয়ী হবে। 26 তারিখ পূর্ব ত্রিপুরা আসন, সেখানে ত্রিপুরা মথার এবং বিজেপির প্রার্থী মহারানী কৃতি সিং, উনিও সেখানে বিপুল ভোটে জয়ী হবেন এবং ভারতবর্ষে মোদিজির নেতৃত্বে তৃতীয়বার বিজেপির সরকার, এনডিএ সরকার আবার গঠিত হবে। স্যার, আশিসে অভিযোগ করেছে বিভিন্ন জায়গায় বুদ্ধিটা দিচ্ছে না, পুলিং এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, সেই পর্যন্ত রতন দাসও অভিযোগ করেছে। দেখুন, সারা রাজ্যে পুলিং এজেন্ট হবার মতো এদের লুক পাওয়া যাচ্ছে না। আমাদের তো এমন দুর্দিন আসেনি যে প্রহসনে পরিণত করে নির্বাচনে জয়ী হতে হবে। এটা তাদের কমন একটা ডায়লগ। বাম কংগ্রেস যখন থেকে কাছাকাছি এসছে যে প্রহসন হচ্ছে, কিন্তু একটা উদাহরণ দিতে পারেনি। জেনারেল অবজারভাররা রয়েছে, পুলিশ অবজারভাররা রয়েছে, জিএমওএস রয়েছে, রিটার্নিং অফিসার, তার নিচে তার সমস্ত প্রশাসনের যন্ত্র রয়েছে। তো তাদের প্রহসন যদি থাকতো তারা বলতো। শান্তিপূর্ণ নির্বাচন এমন ভারতবর্ষে হয়নি কখনো, বা 23-এর নির্বাচন যেমন শান্তিপূর্ণ হয়েছে, এবারকার নির্বাচনও লোকসভায় শান্তিপূর্ণ হচ্ছে, কোথাও কোনো ইনসিডেন্ট নেই, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। এখন তাদের দলের হয়ে যদি কেউ পুলিং এজেন্ট হওয়ার জন্য প্রস্তুত না হয়, তবে তার দায়ভার তো বিজেপি নেবে না বা আমরা নেব না। কেউ পুলিং এজেন্ট হচ্ছে না, জানে যে ভরাডুবি হবে, অবিসম্ভাবী, তো কেন পুলিং এজেন্ট হবে? ডুবন্ত নৌকায় কেউ যেতে চায় না। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। আর ত্রিপুরা রাজ্যে তো কমিউনিস্ট এবং কংগ্রেস একসঙ্গে এসছে, সিপিআইএম কংগ্রেস 23-এও এসেছিল, ভরাডুবি হয়েছে, আপনারা দেখেছেন, আগামী দিনেও হবে। এবারকার লোকসভাতেও যখন ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন। স্যার, ভোট তো 5টা পর্যন্ত চলবে, লাস্ট মেসেজ কী থাকবে আপনি? লাস্ট মেসেজ থাকবে যেটা গণতন্ত্রের উৎসব, মানুষের কাছে অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষ যেন সেই অধিকার প্রয়োগ করে তাদের সরকারকে বেছে নেয়। এবং মোদিজি বলেছেন যে সবসে পেহলে মতদান, উসকে বাদ জলপান। প্রত্যেককে, সকাল হয়ে গেছে, এখন 10টার কাছে বাজে, মানুষ ভোট দিতে যাচ্ছে, অনেক লাইন গড়িয়েছে। ভোট দিন, সরকারকে বেছে নিন এবং গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন। প্রত্যেকে ভোট দিন এবং আগামী দিনে আমাদের দাবি থাকবে আমাদের সরকারকে বেছে নিন, মোদিজিকে বেছে নিন। কিন্তু মানুষ যেন অবশ্যই ভোট কেন্দ্রে যায়। ত্রিপুরার বিগত দিনে ভোটদানে একটা ইতিহাস রয়েছে, রেকর্ড রয়েছে, অলওয়েজ 95%, 97%, 93% টার্ন আউট হয়, সেটা যেন বজায় থাকে। 4 তারিখে আমরা কি দেখতে পাবো তাহলে? 4 तारीख इस बार 400 पार, फिर से एक बार मोदी सरकार। আমি কংগ্রেসের পুলিশ এজেন্টের কথা শুনি না, 4:30টার সময় গেট বন্ধ করতে পারে।
পুলিং এজেন্ট কইছে গেট বন্ধ করো, 5:30 কংগ্রেসের পুলিং এজেন্টের কথায় গেট বন্ধ করে লাইছি। দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালীকাপুর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিটিয়ে, হুমকি দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে। মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি, কমিশন আর সকালেও আমি আরোকে বলেছি, আরও বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না, হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি। আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি ব্যারিজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবে। নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা আমি তো দেখছি না। মানে স্যার, মেয়র তো বললো শান্তিপূর্ণভাবে ভোট সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কীরকম শান্তি, কীরকম শান্তি ওই এরিয়াগুলোতে আমি তো দেখে এলাম, তো শ্মশানের শান্তি বিরাজ করছে। কমিশনের কাজে আপনি খুশি নন? হ্যাঁ, কমিশনের কাজে আপনি খুশি নন? প্রশ্নই ওঠে না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে? এটা আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি। এই হচ্ছে অবস্থা। 854 পুলিং এ ছিলাম। হ্যাঁ, 854 বুথ প্রেসিডেন্ট আমাকে প্রথমে একবার শাসাইছে, ধমকি চমকি দিছে। হ্যাঁ, এরপরে তো কইছে তুই এতদিন তোরা ছেড়ে রাখছি, কিছু করছি না। হ্যাঁ, এখন তোরা ছাড়তাম না, তুই ক্যামেরা মুক্ত বাড়ি বেঙ্গালাম। হ্যাঁ, এরপরে ধমকি চমকিছে, আমার ধাক্কা ধাক্কা দিয়ে বাইক রয়েছে। আবার আমি কিছু আমার বুটটা আমি অন্তত আমি বলতে অধিকার কি করে বলে দাঁড়িয়েছিল সামনে। হ্যাঁ, তারা কুম্ভমেলার মতন দাঁড়িয়েছে, তারা কোনো জবাব নাই। হ্যাঁ, এখন ভোট দিলাম, তো একটু পরে আমি পার্টি অফিসে যাব। ওখানে গিয়ে বসার পর সমস্ত এই যে কেন্দ্রটিতে ভোট হচ্ছে বিভিন্ন মহকুমায়, সেখান থেকে খবর নেব। আমি চেষ্টা করছিলাম, কিন্তু টেলিফোন গোলমাল করছে, তো সেই কারণে সবটা খবর নিয়ে বেরোতে পারেনি। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে, আমি এখানেই অন্তত যা দেখলাম, লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন, তারা ভোট দিচ্ছেন, আমরাও ভোট দিলাম। এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার, এটাকে যদি রক্ষা করা হয়, তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস। এবং তা যদি হয়, তাহলে আমার নিজের যা ধারণা, একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর কি প্রশ্ন? স্যার, বিরোধী যিনি প্রার্থী, অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী, তিনি অভিযোগ করেছেন ভোট প্রহসন হচ্ছে রাজ্যে। তাদের পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে। রতন দাস অভিযোগ করেছে, বিভিন্ন বাম প্রার্থীরও একই অভিযোগ। সেই সম্পর্কে আমি যেটা বলবো, কালকে আমি নর্থ থেকে এসেছি, রাতের বেলা 9:30 অবধি আমি পার্টি অফিসে ছিলাম। তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের, আশিসবাবু বা এখানে রতনবাবুর, চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন, ভালো আছেন, থাকবেন, এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে, বলছে কালকেও আমরা দেব, কিন্তু বাড়িতে থাকবেন, বেরোবেন না, ভোট দিতে যাবেন না। পুলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না। এটা কালকে পর্যন্ত খবর। এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন, তিনি প্রার্থী, তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন, এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন। তো তার যে বক্তব্য, এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না। এটা হওয়া অস্বাভাবিক না, কারণ ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট
হয়নি। এই তো এখানেই তো 10:30 11টার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি। এখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, আর 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস। এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে। এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি, তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে, আমাদের ক্ষমা করবেন, এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা হচ্ছে ঘটনা। ফলে 11:30টার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারেনি। এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন, 2019-এর যে লোকসভা নির্বাচন, 52 সাল থেকে নির্বাচন হচ্ছে। প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন, এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছে, তারা এসছেন, তারা তথ্যাদি সংগ্রহ। ধন্যবাদ জানাবো সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, একজন ডাইরেক্ট আইএএস অফিসার, অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে, এবং সে সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত তথ্যাদি একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন। তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোটারদের সঙ্গে তারা স্বেচ্ছায় কথা বলার চেষ্টা করেছে। অভিযোগ যা পেয়েছেন, তাদের যে মতামত প্রতিক্রিয়া, তারা দেখছেন এগুলোর মধ্যে মিল আছে। ফলে এই নির্বাচনে প্রায় 200-র মতো বুথে রিপোল করার সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হয়েছে। 52 সালের পর ভারতবর্ষের 543টা আসনে যে সরাসরি ভোট হয়, কোনো লোকসভা কেন্দ্রে এত বুথে রিপোলিং এর আগে হয়। এবং শুধু তা না, এই রিপোলিংয়ের ডিক্লারেশনের সাথে সাথে পূর্ব আসনের ভোট ছিল 7 দিন পিছিয়ে দিতে হয়েছে। রিপোলিংয়ের পরও এখানে যে ভোট হয়েছে সেখানেও রিগিং হয়েছে, পূর্ব আসনেও রিগিং হয়েছে। কাজেই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে একটা দ্বীপ, অন্য জায়গার মানুষ আমরা, এবং এখানে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই করে বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতার লক্ষণ। গণতন্ত্রকে এইভাবেই ধ্বংস করছে। তো এবারকার লোকসভা নির্বাচনে 27টা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের স্লোগানটা কি? দেশ বাঁচাতে হবে, আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে। সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে রক্ষা করতে হবে। এবং ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ, রাষ্ট্র সবার, ধর্ম যার যার তারটা, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, এটার উপরে আঘাত আসছে মুহুর্মুহু। প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদিমূলে আঘাত করেছেন। এটা রাম জন্মভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান, তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি প্রতিজ্ঞা নিয়ে গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম, এগুলো কথার কথা, লোক দেখানো। এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন, রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি, পৃথিবীর মানুষ দেখেছে, প্রশ্ন তুলেছে। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে 41 কোটি মানুষ, এবং প্রায় 90 কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন, তারা ভোট দিতে পারে। পৃথিবীতে আর কোনো দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই। কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে। একদলীয় স্বৈর শাসন, ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে, যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা, ল্যাবরেটরি। এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল, তারা মনে করছেন তারা সাকসেসফুল। এটাই 24-এর লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর, এটা তারা চাপিয়ে দেবেন। এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন না, গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে। এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে, খাওয়া পড়া চাই, রোজগার চাই। এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে, ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে, তাদের কেনবার ক্ষমতা নাই, রোজগার নাই। এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে। গত 50 বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধির হার যা ছিল, মোদীর নেতৃত্বে বিজেপি শাসনে 10 বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে। শিক্ষিত বেকার যারা, তাদের 83% বেকার, তাদের কোনো কাজ নাই, কর্ম নাই। কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না। তা যদি না পান, তারা বাজারে কি করে যাবেন? তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সওদা করবেন? ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলো উৎপাদন হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কর্মরতরা কাজ হচ্ছেন, কাজ হাকির সাথে সাথে এই যে বিষয়গুলো, অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন, অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি, এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক 8 থেকে 10% একচেটিয়া পুঁজি, যোদ্ধার, জমিদার, কালোবাজারি, মুনাফাখোর, তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক, আমাদের ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে, তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে। এই আওয়াজিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নতুন সরকার হবে, নতুন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। স্যার, এতদিন বিরোধী দল ছিল ত্রিপুরা মতা, তারা জুট করছে, আর কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি ত্রিপুরা মতা একদিকে, লড়াইটা কেমন হবে? ত্রিপুরা মথা তো গত 23-এর নির্বাচনে যে 19% ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19% ভোট, এটা ত্রিপুরা মথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো ত্রিপুরা মথা পাবে না। তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে না। তাহলে কি করে হবে? যে অভিজ্ঞতা, এটা তো মানে ট্র্যাডিশনাল, এটা নতুন করে বলার কিছু নাই। তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগটাগ করে ভোটে নেমে গেছে, এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না। এটা হচ্ছে একটা। আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন, এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে, এর মধ্যে গোলমাল কি করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন। আমি এগুলো বলে সময় নেব না। ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে দিক দিয়ে, আমি সময় বেশি নিতে চাইছি না। আপনারা প্রশ্ন করছেন, আমি যদি জবাব না দেই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তার জন্য বলছি। এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না, এটা হবে না। ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস, তারা একসাথে মিলে লড়াই করছেন। কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই, বরং তারা ভোট ভাগাভাগি করে গত লোকসভা নির্বাচনে যে 18টা আসন বিজেপি পেয়েছিল, এগুলো তৃণমূলের জন্য পেয়েছে। এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা, বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছি, আমি গণক না, আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না। ভারতবর্ষের যে রাজ্যের কথা বলছেন, আমি বলছি একটা করে 3-4টা রাজ্যের কথা বলবো। উত্তরপ্রদেশ 80টা আসন, ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন। জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত, এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসনে যেতেন, তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেন। তো এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে 66 আসনে জয় তারা হাসিল করেছিলেন। এবার তো 66 আসন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার সেখানে দেখা গেল 3-4টা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগবাটোয়ারা করে তারা ময়দানে নেমে গেছেন। অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন, কোনো বিরোধ নেই। ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে, এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম, বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই, শূন্য হবে। তামিলনাড়ু 39 আর 41, আজকে সেখানে ভোট হচ্ছে, একটি আসনে বিজেপি সেখানে পাবে না।
আপনার এদিক থেকে আমি যেটা বলবো, বিহার 40টা আসন ভাগ করে নিয়েছে। সেখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল, এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দি ভাষী এলাকায় বিজেপির আসন কমবে। তাহলে বিহার অন্যতম, বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে। এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার থেকে তো বুঝতেই পারছেন। সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গদিতে বসে থাকার চেষ্টা করছেন। তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে। লেট আস ওয়েট এন্ড সি, উই শুড ওয়েট টু সি দি আউটকাম অফ দিস ইলেকশন রেজাল্টস। ফলে আমি এই কয়েকটা জায়গা বললাম। দিল্লি 7টা আসন, কংগ্রেসের দিকে তাকায় না আপের দিকে তাকায় না কংগ্রেস। এবার আসন সমঝোতা হলো, 4টা আসনে আপ লড়বে, 3টা আসনে কংগ্রেস লড়বে। এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দী করে রেখেছে।